আজকের ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থের ভূমিকা এবং গ্রন্থের প্রেক্ষাপট সম্পর্কে। আমরা জানি উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আমার বাংলা গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই এখান থেকে 5টি প্রবন্ধের 2টি প্রশ্ন থাকে, তার মধ্যে একটার উত্তর লিখতে হয়। ফলে 5 নম্বর এখান থেকে প্রতি বছরই আসে। কিন্তু ভালো উত্তর লিখতে গেলে আমাদেরকে কাহিনীর বাইরেও কিছু বিষয়কে উপস্থাপন করতে হয়। সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমার বাংলা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ঈগল পাবলিশার্স থেকে 1951 সালে। 1951তে গ্রন্থটি প্রকাশের আগে ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবনে যে বিস্তৃত পালাবদল আসে এবং সুভাষ মুখোপাধ্যায়ের ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে যে আদর্শগত প্রভাব ফেলে, সেটিই কিন্তু নানাভাবে উঠে এসেছে এই প্রবন্ধগুলোর মধ্যে দিয়ে। ফলে এই প্রবন্ধগুলোকে বোঝার জন্য 1950-এর পূর্ববর্তী সময়টাকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। এরপর তিনি পড়াশুনো করছেন। পড়াশুনোর পরবর্তী ক্ষেত্রে তিনি 1939-এ লেবার পার্টি এবং পরে কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1942 সালে তিনি কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং 1946-এ দৈনিক স্বাধীনতা পত্রিকায় সাংবাদিকতার কাজ শুরু করেন। ব্যক্তিজীবনে সুভাষ মুখোপাধ্যায় যেহেতু আদর্শগতভাবে কমিউনিজমে বিশ্বাসী ছিলেন, সেহেতু তিনি সাম্যবাদে বিশ্বাসী ছিলেন এবং তিনি মানবতাবাদ বা মানবিকতার কথাই তার লেখার মধ্যে দিয়ে বারবার তুলে ধরেছেন এবং শ্রেণীসাম্যের জায়গা থেকে সমাজের প্রলেতারিয়েত বা সর্বহারা তাদের যে জীবনযুদ্ধ, জীবন যন্ত্রণা, সেটিই তার লেখায় বারবার ফুটে উঠেছে। আমরা পুঙ্খানুপুঙ্খ যদি আলোচনা করি আমার বাংলা প্রবন্ধগুলোর প্রতিটি প্রবন্ধ, তাহলেই দেখতে পাবো যে এই বিষয়গুলোই কিন্তু নানাভাবে ঘুরে ফিরে এসেছে। 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, 1943-এর মন্বন্তর, 1946-এর দাঙ্গা, 1947-এর দ্বিখণ্ডিত স্বাধীনতা, 1948-এ কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধকরণ, 1950, 1951 স্বাধীন ভারতবর্ষে খাদ্য আন্দোলন, একের পর এক প্রেক্ষাপট তৈরি করেছে এই প্রবন্ধগুলির। সুভাষ মুখোপাধ্যায় সাংবাদিক হিসাবে যেহেতু এই বাংলার বিস্তৃত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন, তাই তার ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতাকেই তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে গ্রাম ও শিল্পাঞ্চল ঘুরে রিপোর্টাজ লিখতে লাগলাম। লোকের খুব পছন্দ হয়েছিল সে লেখা। সাধারণ মানুষের মুখের কথাই আমার লেখায় ব্যবহার করেছি। এই ভাষাকে লোকে ভীষণ বাহবা দিয়েছে। চাক্ষুষ দেখাশোনা ও অভিজ্ঞতা থেকে আমার গল্প যা দেখেছি তার বেশি লিখিনি। সত্যিই আমার বাংলা প্রবন্ধের যে 5টি প্রবন্ধ আমাদের পাঠ্য, গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা কিংবা হাত বাড়াও, প্রতিটি প্রবন্ধের মধ্যেই আমরা দেখতে পেয়েছি এক ভিন্ন বাংলাকে তিনি উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথও বাংলাকে দেখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জীবনানন্দ বাংলাকে দেখেছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। কিন্তু সে জীবনানন্দ বা রবীন্দ্রনাথের মতো করে সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলাকে দেখেননি। এই গ্রন্থের নাম আমার বাংলা। এই আমার মধ্যে এই যে আমি, সেই আমি যেভাবে ক্ষতবিক্ষত হচ্ছে প্রত্যেকটা দিন, যেভাবে জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে আছে, বেঁচে থাকার স্বপ্ন দেখছে, উচ্চবৃত্তের শোষণ আর
এই জীবনের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতই রূপ পেয়েছে আমার বাংলার প্রতিটি প্রবন্ধে। একটা জায়গায় গ্রন্থের আলোচনা করছেন লেখক, আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশে নিহার রঞ্জন রায়, যিনি বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতা, তিনি ভূমিকায় লিখছেন, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় বাঙালি পাঠকের কাছে পরিচয়ের অপেক্ষা রাখে না। সম্প্রতি বাংলা কাব্যে নিজের পরিচয় তিনি নিজেই বহন করে এনেছিলেন এবং দেখামাত্র মনে হয়েছিল সে পরিচয় কোনো মেকি নয়। তারপর সুভাষ পদাতিক হয়ে বাংলার পথে ঘাটে মাঠে বেরিয়েছেন দেশের অগণিত মানুষের পরিচয় নেবার জন্য, তাদের দুঃখ সুখ আনন্দ বেদনা আশা আকাঙ্ক্ষাকে হৃদয়ের মধ্যে গ্রহণের জন্য, নিজের যথার্থ পরিচয় পাবার জন্য। সে সুদীর্ঘ কয়েকটি বৎসর সুভাষের অজ্ঞাতবাস, নগর সাহিত্যের মুখর কোলাহল থেকে আত্মনির্বাসন। এ অজ্ঞাতবাস, এ নির্বাসন ব্যর্থ হয়নি। পদাতিক জীবন তাকে নতুন ঐশ্বর্যের সন্ধান দিয়েছে, দেশের মাটির সঙ্গে পরিচয় সাধন করিয়েছে। এই তো যথার্থ আত্মপরিচয়। আমার বাংলা এই পরিচয় সাধনার ইতিহাস এবং সাধন অভিজ্ঞতার আনন্দময় কাব্য। দেশকে ও দেশের মানুষকে জানা, হৃদয়ের মধ্যে গ্রহণ করা, এর চেয়ে গভীরতর জীবন উৎসের কথা আমি জানি নে। সুভাষ সেই উৎসের সন্ধান পেয়েছেন এবং তার সন্ধান আমাদের দিয়েছেন। কোথায় যেন তার সঙ্গে গভীর একটি আত্মীয়তা প্রতিষ্ঠিত হলো। এই আমার একান্ত আনন্দময় স্বীকৃতি। অর্থাৎ নিহার রঞ্জন রায়ের ভূমিকার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুভাষ মুখোপাধ্যায় যেভাবে নিজের ব্যক্তি জীবনের দেখা অভিজ্ঞতাকে লেখার পাতায় তুলে এনেছেন তা একেবারে অনন্য। এই বাংলাকে এর আগে এইভাবে কেউ প্রত্যক্ষ করেনি। এ যেন বাংলার এক অন্ধকার দিক। এর আগে পর্যন্ত প্রত্যেকেই বাংলার আলোকিত দিককে তুলে ধরেছে পাঠকের সামনে, কিন্তু সুভাষ মুখোপাধ্যায় অনালোকিত বা অন্ধকার দিককে প্রথম তুলে ধরলেন। এই জন্য যখন তিনি 1961 সালে এই গ্রন্থ নবনির্মিত নবসংস্করণের দ্বারা প্রকাশিত হচ্ছে, তাতে ভূমিকা অংশ জুড়ে দিলেন এবং ভূমিকা অংশটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ভূমিকা অংশের মধ্যে তিনি যে যে বিষয়গুলোকে উপস্থাপন করলেন সেই সুর সমগ্র প্রবন্ধের মধ্যেই বা প্রতিটি রিপোর্টাজের মধ্যেই ধ্বনিত হয়েছে। আমরা আগেই বলেছি সুভাষ মুখোপাধ্যায় যেহেতু রাজনৈতিকভাবে আদর্শগতভাবে কমিউনিজমে বিশ্বাসী ছিলেন, সাম্যবাদে বিশ্বাসী ছিলেন, সেহেতু তিনি সমাজের প্রতিটি স্তরে যে বৈষম্য রয়েছে, অসাম্য রয়েছে, সেখানে সাম্য চেয়েছিলেন এবং তার জন্যই সমস্ত জীবন লড়াই করে গেছেন। এই ভূমিকা অংশ শুরুই হচ্ছে একটি মাত্র বাক্য দিয়ে এবং বাক্যটি মাত্র দুটি শব্দে গঠিত হয়েছে। বেশ ছিল, দাড়ি প্যারাচেঞ্জ। আচ্ছা, বেশ ছিল শব্দটা যখনই সুভাষ মুখোপাধ্যায় লিখছে একটি বাক্যের মধ্যে মাত্র দুটি শব্দে, তাহলে তিনি যেন নস্টালজিক হয়ে পড়ছেন। কোনটা বেশ ছিল? স্বাধীনতা পূর্ববর্তী বাংলা। কেন বেশ ছিল? আসলে 1947-এ যে স্বাধীনতা আমরা পেয়েছি 190 বছরের গোলামি করার পর, এই স্বাধীনতা কি আমরা সত্যিই চেয়েছিলাম? এই স্বাধীনতার জন্য কি এত হাজার হাজার বীর দেশপ্রেমিক জীবনকে বিসর্জন দিয়েছিল, উৎসর্গ করেছিল স্বাধীনতার যজ্ঞে? 1947-এর স্বাধীনতা আমরা পেয়েছি দ্বিখণ্ডিত স্বাধীনতা। রাতারাতি এক দেশের মানুষ জেনে গেল যে এই দেশ তার নয়, সমস্ত কিছু ছেড়ে তাকে ছিন্নমূল হয়ে আর এক দেশে চলে যেতে হলো শুধুমাত্র প্রাণটাকে সঙ্গে নিয়ে। এবং স্বাধীনতা পরবর্তী কালেই শুরু হলো খাদ্য আন্দোলন। অর্থাৎ সমাজের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য আরও চরম পর্যায়ে পৌঁছালো। সুভাষ মুখোপাধ্যায় এই জন্যই শুধুমাত্র দুটি শব্দে একটি বাক্যকে গঠন করছেন এবং সেই বাক্যের মধ্যে দিয়েই যেন তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষই যেন বেশ ছিল। কেন? যে বাংলাকে আমি ভালোবেসেছি, যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, রাতারাতি জানতে পারলাম সেটি একটি অন্য দেশ।
কাঁটাতারের বেড়া বুকের ওপর দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল এবং মায়ের থেকে সন্তানকে যেন পৃথক করে দিল। ফলে এই ভারতবর্ষ, এই বাংলা, এই স্বাধীনতা আমরা তো প্রত্যাশা করিনি, কিন্তু রাজনৈতিকভাবে যে বিভাজিত হলো ভারতবর্ষ তথা বাংলা, সেটিকে মেনে নিতেই হলো। কিন্তু একই সঙ্গে মানতে হলো অগণিত মানুষের জীবন যন্ত্রণা এবং সংগ্রামের ইতিহাসকে। ভূমিকা অংশের মধ্যে সুভাষ মুখোপাধ্যায় একটি চরিত্রকে তুলে ধরছেন, তিনি হচ্ছেন দাফা। দাফা চরিত্রটি অসাধারণভাবে এই ভূমিকা অংশের মধ্যে উঠে আসছে। কারণ দাফার পরিচয় দিতে গিয়ে লেখক বলছেন, শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি, কপাটহীন জানালা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না মাখা গায়ে দূরে দাঁড়িয়ে আছে গাঢ় পাহাড়। আমি তক্তপোষে আর দাফা মেঝেতে। ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। তিন কুলে কেউ ছিল না তার। কোথায় ছিল তার ঘরবাড়ি, কে ছিল তার মা বাবা, কিছুই জানে না দাফা। অর্থাৎ দাপা পরিচয়হীন, অর্থাৎ দাপা যেন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। দাপার কোনো আত্মপরিচয় নেই, এই পৃথিবীতে সে বেওয়ারিশ, সে অনাথ। কিন্তু ছেলেবেলায় সে ছিল গরু চোর, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়িতে এসে। তাহলে দাফা ছিল গরু চোর, অর্থাৎ সে চুরি করছে কেন? বেঁচে থাকার জন্য। মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজন হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। সেটিকে সে পাওয়ার জন্য অপরাধমূলক কাজের সঙ্গে সহজেই যুক্ত হয়ে পড়ছে। সে জানে না কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। জানলেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামে টিকে থাকার জন্য, অস্তিত্বের লড়াইয়ের জন্য তাকে বাধ্য হয়েই কিন্তু ওই বিপদগামী হতে হচ্ছে। কিন্তু একজন সঠিক মানুষই পারে আরেকটি মানুষকে দিশা দেখাতে। ফলে ললিত দাফাকে নির্দিষ্ট একটি দিককে নিয়ে গেলেন। সেটি কি? দাফাকে দেওয়া হলো গরুর রাখালি। তাহলে যে দাফা ছিল প্রথমে গরু চোর, তাকেই দেওয়া হচ্ছে গরুর রাখালি, অর্থাৎ গরুকে দেখাশোনা করার দায়িত্ব। ললিতের বউকে দাফা মা বলে ডাকলো, অর্থাৎ যে দাফা ছিল পিতৃপরিচয়হীন, যার অস্তিত্বের সংকট ছিল, যার আইডেন্টিটি ক্রাইসিস ছিল, সেই দাফা পরিবার পেল, নতুন করে জীবন শুরু করলো, সে মা ফিরে পেল, অর্থাৎ সে আশ্রয় পেল। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো। দাফাকে সবাই হাবাগোবা বলেই জানতো। সেই দাফা পড়তে শিখল, সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাতে হ্যান্ডবিল বিলি করা, চোঙা ফোকা, সব কাজেই দাফার ডাক পড়ে। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। রেলগাড়ি কখনো সে দেখেনি। শহরে নাকি খুব আলো। ভালো করে খেয়াল করে দেখো, এখানে দাফার শিক্ষার কথা বলা হচ্ছে। অর্থাৎ দাফা যে ছিল চোর, সে আজকে শিক্ষিত হয়েছে। তাহলে কি? শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। তাহলে দাফার মধ্যে চেতনার পরিবর্তন এসেছে। এই জন্য দাফা গরু চুরি করা ছেড়ে আজকে কিন্তু যে কাজের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে জনজাগরণ। অর্থাৎ সে মানব সেবায় নিজেকে আত্মনিয়োজিত করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী হয়ে সে মানুষের সেবা করতে চাইছে। রাজনৈতিক দলের যে বিশেষ আদর্শ, সেই আদর্শের প্রচার করতে চাইছে। সেটি কি? সাম্যবাদী নীতি। সেটি কি? মানবতাবাদের নীতি। সে চাইছে সমাজে যে বিভাজন আছে সেই বিভাজনকে মুছে দিতে, মানুষকে মানুষের পাশে সমান অবস্থানে দাঁড় করাতে। দাফা কি চেয়েছিল? দাফা শহরে যেতে চেয়েছিল। অর্থাৎ দাফা ছিল কোথায়? গ্রামে। ভালো করে খেয়াল করে দেখো, 1943-এর মন্বন্তরের পর থেকেই বাংলার গ্রাম ভাঙতে থাকে। বাংলার গ্রাম ভাঙতে থাকার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা প্রবণতা কাজ করে, শহরে অনেক সুবিধা। কি ধরনের সুবিধা? অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য অনেক রকমের সুবিধা রয়েছে শহরে। ফলে মানুষ দলে দলে শহরের দিকে চলে আসতে থাকে। দাফার মধ্যেও সেটা কিন্তু অবচেতনে তাহলে রয়েছে। দাফাও চাইছে শহরে যেতে। কেন? শহরে খুব আলো। আসলে এই আলো শব্দটাকে লেখক কিন্তু এখানে ব্যঞ্জনার মতো ব্যবহার করছে। আলো দু রকমের হয়, একটা হচ্ছে বাইরের কৃত্রিম আলো, আর একটা হচ্ছে ভিতরের আলো, চেতনার আলো।
শহর বাহ্যিকভাবে আলোকিত, বাহ্যিকভাবে বিশাল তার ব্যাপ্তি, তার মধ্যে জৌলুস, কিন্তু ভিতরে ভিতরে শহর কিন্তু ফাঁপা হয়ে যাচ্ছিল। তার প্রমাণ কোথায় পাচ্ছি আমরা? 1946-এর দাঙ্গা। এই কলকাতা শহরের বুকেই হিন্দু মুসলমান একে অপরকে কেটেছে। সেখানে কিন্তু শহরের আলো আর আলো থাকেনি, সেই আলো কিন্তু গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। অর্থাৎ যে দাফা চেয়েছিল শহরে যেতে, আলোর সন্ধানে যেতে, সেই দাফা শহরে গিয়ে আলোর সন্ধান করতে পারেনি। কেন পারেনি সেটাই এবারে আমরা দেখব। কলকাতায় ফিরে এলাম, তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি কি অতান্তরেই না কেটেছে। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে দাফা মারা গেছে। লড়েছিল খুব জোর, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। শহরে নাকি খুব আলো, এখনও কানে বাজে। তাহলে যে দাফা গরুচোর থেকে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, যে দাফা আলোর সন্ধানে নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই দাফা শেষ পর্যন্ত রাজনৈতিক সংঘাতেই হোক আর জাতিগত বিদ্বেষের কারণেই হোক, শেষ পর্যন্ত গুলি লেগে মৃত্যুবরণ করল। সুভাষ মুখোপাধ্যায় যখন এই অংশটিকে ভূমিকা অংশ তুলে ধরেন, তাহলে বুঝতে হবে এর পিছনে গভীর ব্যঞ্জনা রয়েছে। প্রথমত কি, দাফা একজন প্রলেতারিয়েত অর্থাৎ সর্বহারা। মার্ক্সবাদ অনুযায়ী সমাজের 3টি স্তর অর্থনৈতিকভাবে করা হচ্ছে: উচ্চবৃত্ত, মধ্যবিত্ত, নিম্নবৃত্ত। নিম্নবৃত্ত অর্থাৎ সর্বহারা বা প্রলেতারিয়েত। উচ্চবৃত্ত নিজেদের স্বার্থে এই সমাজে শোষণ করে চলেছে এবং শোষিত হচ্ছে কে? নিম্নবৃত্ত। দাফা সর্বহারা, তার প্রতিনিধি হিসেবে এই গল্পে যখন উঠে আসছে, তার মধ্যে একটু একটু করে চেতনা আসছে, শিক্ষা আসছে, সে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত সে টিকে থাকতে পারছে না। এই সমাজ তাকে হত্যা করছে, তাকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে, তাকে এই পৃথিবীর থেকে মুছে ফেলা হচ্ছে। আসলে 1961 সালে দাঁড়িয়ে সুভাষ মুখোপাধ্যায় দেখতে পেলেন যে স্বাধীনতার জন্য মানুষ এত বছর ধরে লড়াই করেছে, সেই স্বাধীনতা কোথায়? এই স্বাধীনতার জন্যই কি মানুষ এত প্রতীক্ষা করেছিল 190 বছর ধরে? সেটা তো নয়। ফলে দাফারা একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আমাদেরকে দাফাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে আলোর পথ দেখাতে হবে, তাদেরকে আলোর সন্ধানে নিয়ে যেতে হবে। এই বাংলার যে দাফাদের মতো মানুষ, সর্বহারা প্রলেতারিয়েত, তারা যেভাবে শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেটি উঠে এসেছে আমার বাংলা প্রবন্ধের প্রতিটি গ্রন্থের মধ্যে বা প্রতিটি রিপোর্টাজের মধ্যে। অর্থাৎ আমার বাংলা গ্রন্থের মধ্যে একদিকে আছে স্বাধীনতা এবং কাঁটাতারের বেড়া অর্থাৎ ক্ষতবিক্ষত বাংলা, একই সঙ্গে আছে জনজাগরণ, একই সঙ্গে আছে পুলিশি নির্যাতন, একসঙ্গে আছে ক্ষমতার প্রতি যে অপব্যবহার, বুর্জোয়ার শোষণ, সামন্ততান্ত্রিক সমাজের শোষণ, অর্থনৈতিক ব্যবস্থার অসাম্য, যে অবস্থাগুলো ফুটে উঠেছে গাঢ় পাহাড়ের নিচে, হাত বাড়াও, মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা, ছাতির বদলে হাতি, 5টি রিপোর্টাজের মধ্যে। এই ভিডিওতে আমরা এই প্রেক্ষাপট নিয়েই ন্যূনতম আলোচনাটুকুকে রাখলাম। পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি রিপোর্টাজ নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যোগদান করতে চাও, তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস চলছে। বারাসাত বা তৎসংলগ্ন অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তারা আমাদের বারাসাতের পাইনিয়ারের যে স্টাডি সেন্টার, সেখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অন্যদের সঙ্গে শেয়ার করে নাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।